দরজাটা খোলো না অনিক প্লিজ। বাইরে খুব ঝড় উঠেছে। আজ রাতের জন্য শুধু আমরা দুজন এই বাড়িতে। আমার খুব ভয় করছে। ভেজা চুলে আমার আলমারি থেকে বের করে দেওয়া নীল শার্টটা গায়ে জড়িয়ে মোমবাতির কাপা কাপা আলোয় দিয়া দিদিকে সেদিন একটা অপার্থিব দেবীর মতো লাগছিল। তার চোখের তারায় প্রতিফলিত হচ্ছিল মোমের শিখা। আর সেই চোখে ছিল একরাশ ভয় আর অদ্ভুত এক নির্ভরতা। আমার বুকের ভেতরটা এমনভাবে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল ঝড়ের শব্দকেও ছাপিয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম সেই রাতটা আমার জীবনের সব হিসেব, সব সমীকরণ চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। ফিরে যাই কয়েক মাস আগে। তখন আমার বয়স 19। সবে শহরের নামকরা এক ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আমার জগৎটা ছিল 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। বইয়ের পাতা, খাতার অঙ্ক আর জানালার বাইরের আকাশ, এই ছিল আমার সঙ্গী। বন্ধুরা যখন ক্যান্টিনে আড্ডা দিত, নতুন বান্ধবীর গল্প করত কিংবা বাইক নিয়ে বেরিয়ে পড়ত অজানার উদ্দেশ্যে, আমি তখন লাইব্রেরির কোনায় বসে পুরনো কোনো ক্লাসিক উপন্যাসে ডুব দিতাম। লোকে বলতো ইন্ট্রোভার্ট, লাজুক। আমি বলতাম নিজের সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। আমাদের দোতলা বাড়ির উপরের একটা ঘর অনেক দিন ধরেই খালি পড়েছিল। বাবা একজন রসভারী মানুষ, মা ঠিক তার উল্টো, ভীষণ নরম মনের। মাই বাবাকে রাজি করিয়েছিল ঘরটা ভাড়া দেওয়ার জন্য। বাবা বলেছিল এমন ভাড়াটে দেবে যে শান্তশিষ্ট হবে, বাড়িতে যেন কোনো ঝামেলা না হয়। সেদিন ছিল শ্রাবণের এক ভেজা দুপুর। আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম আর কানে হেডফোন লাগিয়ে পুরনো দিনের গান শুনছিলাম। বৃষ্টির ফোঁটাগুলো গ্রিলের উপর পড়ে অদ্ভুত এক ছন্দ তৈরি করছিল। মা হঠাৎ এসে কাঁধে হাত রাখল। অনিক, উপরের ঘরটা দেখতে একজন আসবে। ঘরটা একটু গুছিয়ে রাখিস তো বাবা। দেখিস যেন মাকসার বাসা থাকে। কি মায়ের কথা শুনে আমার একটু বিরক্তি লাগলো। এই বৃষ্টি মাথায় কে আসবে ঘর দেখতে? তবুও মায়ের কথা ফেলতে পারলাম না। উপরে গিয়ে ঘরটা ঝেড়ে মুছে দিলাম। ঘরটা বেশ বড়, সাথে লাগোয়া একটা ছোট্ট বারান্দা আর বাথরুম। বারান্দা থেকে আমাদের পাড়ার রাস্তাটা পরিষ্কার দেখা যায়। কিছুক্ষণ পরেই কলিং বেল বাজল। দরজা খুলতেই দেখি মায়ের সাথে একজন দাঁড়িয়ে। বয়স 25-26 হবে, পরনে সাধারণ একটা সুতির সালোয়ার কামিজ। কিন্তু কি অদ্ভুত মায়া তার চোখে। লম্বা, ফর্সা, টানা টানা চোখ দুটো যেন অনেক নাবলা গল্প লুকিয়ে রেখেছে। বৃষ্টির ছাটে লেগে তার কয়েকটা চুল মুখের উপর এসে পড়েছে, যেন কোনো শিল্পী যত্ন করে এঁকে দিয়েছে। মা পরিচয় করিয়ে দিল, এই হলো দিয়া। আজ থেকে আমাদের উপরের ঘরে থাকবে। আর দিয়া, এই আমার ছেলে অনিক। পড়াশোনা নিয়ে পাগল একটা ছেলে। খুদিয়া দিদি শুধু একটা মিষ্টি হাসি দিয়ে মাথা নাড়ল। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো এই হাসির আড়ালে এক সমুদ্র বিষণ্ণতা লুকিয়ে আছে। তার সামান্য জিনিসপত্র, যার মধ্যে বেশিরভাগই ছিল যত্ন করে বাধাই করা রোল করা ক্যানভাস, একটা কাঠের ইজেল আর কয়েকটা বাক্স যার উপর লেখা ফ্র্যাজাইল আর্ট সাপ্লাইজ। দেখেই বোঝা যাচ্ছিল এই জিনিসগুলো তার কাছে প্রাণের চেয়েও প্রিয়। মা তাকে ঘর দেখিয়ে দিতে উপরে নিয়ে গেল। আমি শুধু দাঁড়িয়ে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। তার শরীর থেকে ভেসে আসা হালকা জেসমিনের গন্ধটা আমার নাকে লেগে রইল। মা নিচে এসে ফিসফিস করে বলল, আহারে, মেয়েটা একা থাকে। কলকাতায় একটা আর্ট গ্যালারিতে কাজ করে আর নিজে ছবি আঁকে। দেখিস তো, একটু খেয়াল রাখিস। তোর তো কোনো বন্ধুবান্ধব নেই, দিদির সাথে কথা বলিস। ভালো মেয়ে মনে হলো। প্রথম কয়েক সপ্তাহ দিয়া দিদির সাথে আমার প্রায় কথাই হয়নি। সে যেন এক অদৃশ্য দেওয়াল তুলে রেখেছিল নিজের চারপাশে। সকালে নির্বে বেরিয়ে যেত, ফিরত সন্ধ্যায়। মাঝে মাঝে ছাদে জামা কাপড় মেলতে গিয়ে দেখতাম সে ক্যানভাসে তন্ময় হয়ে ছবি আঁকছে। তার আঙ্গুলের ছোঁয়ায় সাদা ক্যানভাসে ফুটে উঠত অদ্ভুত সব রং। বেশিরভাগ ছবিতেই থাকত একাকিত্ব, শূন্যতা আর মুক্তির আকুতি। একটা ছবিতে দেখেছিলাম একটা পাখি খাঁচার ভেতর বসে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে। পাখিটার চোখে ছিল গভীর বেদনা। আমার কেন জানি মনে হয়েছিল ওই পাখিটা আসলে দিয়া দিদি নিজেই। তার ঘরে ঢোকার সাহস আমার কোনোদিনও হয়নি, শুধু দূর থেকে তার শিল্পকে অনুভব করতাম। মাঝে মাঝে দেখতাম ছবি আঁকতে আঁকতে সে আনমনা হয়ে যেত, তার চোখ দুটো ছলছল করে উঠত। আবার কখনো তার ঘর থেকে ভেসে আসত গুনগুন করে গাওয়া কোনো বিষণ্ণ সুর। আমার কৌতূহল বাড়ত, কিন্তু সংকোচ ভাঙতে পারতাম না। সিঁড়িতে দেখা হলে সে একটা সৌজন্যের হাসি দিত, আমিও মাথা নিচু করে চলে যেতাম। একদিন কলেজ থেকে ফিরে দেখি কারেন্ট নেই, আর দিয়া দিদির ঘরের ফ্যানটাও ঘুরছে না। মা বলল, যা তো অনিক, দেখতো ফিউজটা উড়ে গেছে কিনা। মেয়েটা গরমে কষ্ট পাচ্ছে। আমি টুলবক্স নিয়ে উপরে গেলাম।
দরজায় নক করতেই সে দরজা খুল। এই প্রথম আমি তার ঘরে ঢুকলাম। পুরো ঘরটা যেন একটা আর্ট স্টুডিও। চারদিকে ছড়ানো ছিটানো ক্যানভাস, রঙের গন্ধ, টারপিন আর পুরনো কাগজের এক মিশ্র ঘ্রাণ, আর অদ্ভুত একটা শান্তি। দিয়া দিদি এক কোনায় বসেছিল, গরমে তার মুখটা লাল হয়ে গেছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। আমি বললাম, হ্যান্ডটা দেখছি। টুল নিয়ে ফিউজ বক্সের কাছে যেতেই সে বলে উঠল, সাবধানে অনেক। তার গলার স্বরে এমন একটা উদ্বেগ ছিল যা আমার বুকের ভেতরটা ছুঁয়ে গেল। কাজ করতে করতে হঠাৎ খেয়াল করলাম দিয়া দিদি একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। তার সেই গভীর চাহনিতে আমি কেমন যেন অপ্রস্তুত হয়ে গেলাম, আমার হাতটা সামান্য কেঁপে উঠল। কাজ শেষে বললাম, হয়ে গেছে, এবার চলবে গি। সেদিন রাতে খাওয়ার পর দিয়া দিদি নিজে থেকেই নিচে নেমে এল, হাতে 2 কাপ কফি। 1 কাপ আমাকে দিয়ে বলল, থ্যাংক ইউ অনিক। আমি অবাক হয়ে বললাম, এর জন্য থ্যাংক ইউ? দিয়া দিদি হেসে বলল, ছোট ছোট সাহায্যের জন্যই তো থ্যাংক ইউ বলতে হয়। বসো, তোমার সাথে গল্প করি। তুমি তো কথাই বলো না। সেই শুরু। এরপর থেকে প্রায় রাতেই আমাদের ছাদে আড্ডা জমত। আমি আমার কলেজের বোরিং পড়াশোনার কথা বলতাম, কোয়ান্টাম ফিজিক্সের জটিল তত্ত্ব, সার্কিট থিওরির মাথা খারাপ করা অঙ্ক। আর দিয়া দিদি বলতো তার রঙের জগতের কথা। সে বলতো, জানিস অনিক, প্রত্যেকটা রঙের একটা নিজস্ব ভাষা আছে। লাল মানে শুধু বিপদ নয়, লাল মানে ভালোবাসাও। আবার নীল রংটা শুধু আকাশের নয়, নীল রংটা বিষাদেরও। আবার নীল মানেই গভীরতা। তার কথা শুনতে শুনতে আমি যেন এক নতুন জগতে হারিয়ে যেতাম। জানতে পারলাম সে একটা বড় ধাক্কা সামলে কলকাতায় এসেছে। তার প্রাক্তন প্রেমিক তার শিল্পী সত্তাকে কোনোদিনও সম্মান দেয়নি। সে বলতো, এই রংতুলি দিয়ে জীবন চলে না দিয়া, বাস্তবটা অনেক কঠিন। এসব ছেড়ে একটা চাকরি খুঁজে নাও। বলতে বলতে তার গলাটা ধরে আসত। সেই সম্পর্ক ভেঙে দিয়া দিদি এখানে পালিয়ে এসেছে নিজের সত্তাকে নতুন করে খুঁজে পেতে। তার কথা শুনতে শুনতে আমি যেন তার সেই বিষণ্ণ চোখের গভীরে তলিয়ে যেতাম। আমার মনে হতো এই মানুষটার অনেক যত্ন দরকার, অনেক সঙ্গ দরকার। আমার কিশোর মন কখন যে তার জন্য দুর্বল হয়ে পড়ছিল আমি নিজেও টের পাইনি। একদিন রাতে ছাদে বসে আছি। পূর্ণিমার চাঁদ উঠেছে, আকাশে মেঘের আনাগোনা। হঠাৎ দিয়া দিদি আমার হাতটা আলতো করে ধরল। তার হাতের স্পর্শে আমার সারা শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। সে বলল, অনিক, তোমার মতো করে আমাকে কেউ বোঝেনি। সবাই শুধু আমার বাইরের রূপটা দেখেছে, ভেতরের ভাঙাচোরা শিল্পীটাকে কেউ দেখতে চায়নি। আমার বুকের ভেতরটা কেমন ধুকপুক করে উঠল। আমি আস্তে করে বললাম, আমি তো শুধু তোমার বন্ধু হতে চেয়েছি। দিয়া দিদি কুশে আমার চোখের দিকে তাকিয়ে বলল, বন্ধুর চেয়েও বেশি কিছু, একজন সঙ্গী যাকে সব বলা যায়। দিয়া দিদির মুখের ওই কথাটা শোনার পর আমার বুকের ভেতরের ধুকপুকানিটা যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। বন্ধুর চেয়েও বেশি কিছু, একজন সঙ্গী যাকে সব বলা যায়। পূর্ণিমার চাঁদের মায়াবী আলো, তার মুখটা অদ্ভুত স্নিগ্ধ লাগছিল। তার চোখের দিকে তাকিয়ে আমি যেন হারিয়ে যাচ্ছিলাম। আমার 19 বছরের জীবনে কোনো মেয়ে আমার হাত ধরে এমনভাবে কথা বলেনি। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, আমার গলা শুকিয়ে গিয়েছিল। সে আমার নীরবতা দেখে মুচকি হাসল, তারপর আমার হাতটা ছেড়ে দিয়ে বলল, ভয় পেও না। আমি তোমাকে অস্বস্তিতে ফেলতে চাইনি। আমি কোনো মতে বললাম, না মানে আমি ঠিক। সে আমার কথার মাঝখানেই বলল, থাক, কিছু বলতে হবে না। চলো নিচে যাই, অনেক রাত হয়েছে। আমরা চুপচাপ ছাদ থেকে নেমে এলাম। সে তার ঘরের দিকে চলে গেল আর আমি আমার ঘরে। কিন্তু সেই রাতে আমার চোখে আর ঘুম এলো না। সারারাত শুধু তার বলা কথাগুলো আমার কানে বাজতে থাকলো। তার হাতের সেই নরম স্পর্শটা আমি তখনও আমার হাতে অনুভব করতে পারছিলাম। আমার মনে হচ্ছিল আমার একঘেয়ে সাদাকালো জীবনে কেউ যেন প্রথমবার রঙের ছোঁয়া লাগিয়ে দিয়েছে। এই ঘটনার পর থেকে আমাদের মধ্যে এক অদ্ভুত রসায়ন তৈরি হলো। আমরা একে অপরের জন্য অপেক্ষা করতাম। আমি কলেজ থেকে ফেরার পথে তার জন্য বেলিফুলের মালা নিয়ে আসতাম। সে জানতো আমি বৃষ্টি ভালোবাসি, তাই বৃষ্টি নামলেই আমাকে ছাদে ডেকে নিয়ে যেত। আমরা একসাথে বৃষ্টিতে ভিজতাম, আর সে হাসতে হাসতে বলতো, তুমি একটা পাগল ছেলে। তার সেই হাসিতে থাকতো একরাশ সারল। একদিন পাড়ার এক পিসি ছাদে কাপড় তুলতে এসে আমাদের একসাথে বসে থাকতে দেখে ফেল। পরদিন সকালে মা আমাকে আড়ালে ডেকে দেখে বলল, কি রে, দিয়ার সাথে এত কিসের কথা তোর? পাড়ার লোকে নানা কথা বলছে। আমার খুব রাগ হলো। বললাম, আমরা শুধু বন্ধু মা, তোমরা এত নোংরা কেন ভাবো? মা আর কিছু বলেনি, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমাদের এই নিষ্পাপ সম্পর্কটাকেও লোকে অন্য চোখে দেখতে শুরু করেছে। এই কথাগুলো আমার 19 বছরের শান্ত অন্তর্মুখী মনে একটা বড় ধাক্কা দিয়েছিল।
আমাদের ছোট্ট মফস্বল শহরের লোকে কি বলবে এই ভয়টা যেন বাতাসের সাথেই মিশে থাকে। আমি প্রথমবারের মতো অনুভব করলাম দুটো মানুষের মধ্যে একটা সম্পূর্ণরূপে নিষ্পাপ সম্পর্ককেও সমাজ কত সহজে সন্দেহের চোখে দেখতে পারে। আমার মনে একটা তীব্র অপরাধবোধ আর ভয় কাজ করতে শুরু করল। মনে হচ্ছিল আমার জন্যই হয়তো দিয়া দিদির নামে বদনাম রকবে। সে একজন একা মেয়ে, নতুন শহরে এসে সবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, আমার কারণে তার কোনো ক্ষতি হোক এটা আমি কিছুতেই চাইতে পারতাম না। তাই আমি সচেতনভাবে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলাম। ছাদে যাওয়া প্রায় ছেড়েই দিলাম। আগে যেখানে বৃষ্টির শব্দ শুনলেই মনটা ছটফট করত ছাদে যাওয়ার জন্য, এখন সেখানে জানালার কাচের ওপার থেকেই বৃষ্টি দেখতাম। মন খারাপের একটা চাদর যেন আমাকে জড়িয়ে রাখত। সিঁড়িতে দিয়া দিদির সাথে দেখা হলে আমি আর তার চোখের দিকে তাকাতাম না, শুধু একটা শুকনো হাসি দিয়ে মাথা নিচু করে নিজের ঘরে ঢুকে পড়তাম। সেও হয়তো আমার পরিবর্তনটা লক্ষ্য করেছিল, তার মুখেও আর আগে সেই উজ্জ্বলতা ছিল না। সে কিছু একটা বলতে চাইত, কিন্তু আমার এড়িয়ে যাওয়া দেখে হয়তো আর সাহস পেত না। আমার এই ব্যবহারে দিয়া দিদি যে কষ্ট পাচ্ছিল সেটা আমি বুঝতে পারতাম। মাঝে মাঝে রাতে ছাদে একাকী তাকে পায়চারি করতে দেখতাম, তার ছায়াটা চাঁদের আলো দীর্ঘ থেকে দীর্ঘতর হতো, আর আমার মনে হতো তার একাকিত্বটাও যেন বেড়ে চলেছে। কিন্তু আমার ভয়টা আমার সব অনুভূতিকে ছাপিয়ে গিয়েছিল। এভাবে প্রায় সপ্তাহ দুয়েক কেটে গেল। আমাদের মধ্যে একটা শীতল, অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছিল, যা ভাঙার সাহস আমাদের কারোরই ছিল না। একদিন কলেজ থেকে ফিরছি, দেখি রাস্তায় খুব ভিড়। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ভিড় ঠেলে এগিয়ে গিয়ে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। দেখি দিয়া দিদি রিকশা থেকে পড়ে গেছে। তার হাঁটুতে বেশ খানিকটা কেটে গেছে, রক্ত পড়ছে, পরনের সালোয়ারটা ছিঁড়ে গেছে। আশেপাশে লোক জমেছে ঠিকই, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না, সবাই শুধু দাঁড়িয়ে তামাশা দেখছে। আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম। বললাম, দিয়া দিদি, কি হয়েছে তোমার? খুব লেগেছে। সে আমাকে দেখে যেন মরুভূমিতে জল খুঁজে পেল, তার চোখে জল চলে এলো। বলল, রিকশাটা ব্রেক করতে গিয়ে উল্টে গেল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। একটা ট্যাক্সি ডেকে তাকে নিয়ে সোজা কাছের এক ক্লিনিকে গেলাম। ডাক্তার ড্রেসিং করে দিলেন, বললেন, তেমন কিছু না, তবে কয়েকদিন সাবধানে হাঁটতে হবে, ইনফেকশন যেন না হয়। বাড়ি ফেরার পথে ট্যাক্সিতে সে চুপ করে আমার কাঁধে মাথা রেখে বসেছিল। আমি তার চুলের হালকা জেসমিনের গন্ধটা আবার পেলাম। আমার মনে হলো এই কদিন আমি শুধু নিজেকেই কষ্ট দিইনি, এই মানুষটাকেও অবহেলা করেছি। লোকের কথায় ভয় পেয়ে আমি কতটা স্বার্থপর হয়ে গিয়েছিলাম। বাড়ি ফিরে আমি তাকে ধরে ধরে তার ঘরে পৌঁছে দিলাম, ফার্স্ট এইড বক্স থেকে ওষুধ বের করে দিলাম। সে আমার দিকে তাকিয়ে নরম গলায় বলল, আজ তুমি না থাকলে আমি কি করতাম অনিক? কেউ তো এগিয়েও এলো না। গিয়ে আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, চুপ করো তো। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আমি আর কোনোদিন তোমাকে একা ছাড়ব না। সেদিন রাতে আমি তাকে খাবার দিয়ে এলাম। সে খেতে চাইছিল না, আমি প্রায় জোর করেই তাকে খাওয়ালাম। তার সেবা করতে করতে আমার মনে হচ্ছিল এইভাবেই তো আমি তার পাশে থাকতে চেয়েছিলাম। সেই থেকে আমি তার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। বাজার করা, ওষুধ আনা, তার আর্ট গ্যালারিতে ফোন করে ছুটির খবর দেওয়া, সব। এই সময় আমরা আবার আগের মতো কাছাকাছি এলাম। তার ঘরের দরজাটা আর আমার জন্য বন্ধ থাকত না। আমি তার ঘরে বসেই নিজের পড়াশোনা করতাম, আর সে বিছানায় শুয়ে শুয়ে আমার সাথে গল্প করত। সে আমাকে তার ছোটবেলার অ্যালবাম দেখালো। ছোট দিয়ার ছবি দেখে আমি অবাক হয়ে গেলাম, কি মিষ্টি দেখতে ছিল সে। একদিন সে বলল, জানিস অনিক, এই পৃথিবীতে কেউ কারো জন্য অপেক্ষা করে না, সবাই শুধু নিজেরটা বোঝে। কিন্তু তুমি আমি বললাম, আমি আলাদা। সে হেসে বলল, হ্যাঁ, তুমি সত্যিই আলাদা গু। এই ঘটনার পর আমাদের মধ্যে জমে থাকা বরফটা পুরোপুরি গলে গেল। আমরা বুঝতে পারলাম আমাদের সম্পর্কটা লোকের কথায় ভেঙে যাওয়ার মতো ঠুনকো নয়, এটা তার চেয়েও অনেক বেশি গভীর। কিছুদিন পর দিয়া দিদি প্রায় সুস্থ হয়ে উঠল। একদিন সে আমাকে বলল, চলো, আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোথায়? সে বলল, গেলেই দেখতে পাবে। আমরা একটা ট্যাক্সি করে গঙ্গার ঘাটে গেলাম, প্রিন্সেপ ঘাট। সূর্যাস্ত হচ্ছে, আকাশটা যেন আবিরের রঙে রাঙা হয়ে গেছে। আমরা পাশাপাশি বসে রইলাম। সে আমার কাঁধে মাথা রেখে বলল, আমার যখনই খুব একা লাগে আমি এখানে চলে আসি। এই বিশাল আকাশ, এই বয়ে চলা নদী আমাকে শান্তি দেয়। আমি বললাম, এখন থেকে আর একা আসতে হবে না, আমিও আসব তোমার সাথে। সে আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে কোনো বিষণ্ণতা ছিল না, ছিল শুধু একরাশ মুগ্ধতা।
বাড়ি ফেরার পথে সে বলল, চল আজ বাইরে খাবগু। আমরা একটা ছোট্ট রেস্তোরাঁ ঢুকলাম। সে আমার পছন্দের খাবার অর্ডার করল। আমি অবাক হয়ে বললাম, তুমি কি করে জানলে এগুলো আমার পছন্দের? সে বলল, আমি সব জানি। কি খেতে খেতে সে হঠাৎ বলল, অনিক, আমার জন্মদিনে আমাকে কি দেবে? আমি বললাম, কি চাও তুমি? সে কিছুক্ষণ ভেবে বলল, একটা সারপ্রাইজ গু। তার জন্মদিন ছিল পরের সপ্তাহে। আমি ভাবতে লাগলাম কি সারপ্রাইজ দেওয়া যায়। সে একজন শিল্পী, তাকে কি উপহার দিলে সে খুশি হবে? অনেক ভেবে আমি একটা পরিকল্পনা করলাম। জন্মদিনের দিন সকালে আমি তার দরজায় নক করলাম। সে দরজা খুলতেই আমি তার হাতে একটা খাম ধরিয়ে দিলাম। খামের ভেতরে একটা ট্রেনের টিকিট আর একটা চিরকুট, তাতে লেখা, আজ আমরা সারাদিন শান্তিনিকেতনে কাটাবো। তৈরি হয়ে নাও। তার চোখ দুটো আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বলল, এটা আমার জীবনের সেরা সারপ্রাইজ অনিকু। সেদিনটা আমরা সারাদিন শান্তিনিকেতনে কাটালাম। খোয়াইয়ের হাট, সোনাঝুরির জঙ্গল, কোপাই নদী, আমরা যেন দুটো মুক্ত পাখি। সে আমাকে তার ছোটবেলার গল্প শোনালো, তার প্রথম প্রেমের কথা বলল। আমিও আমার জীবনের নাবলা কথাগুলো তাকে বললাম। ট্রেনের মৃদু দুলনিতে দিয়া দিদি আমার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিল। তার নিঃশ্বাসের উষ্ণ বাতাস আমার ঘাড়ে এসে লাগছিল, আর আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছিল। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। চাঁদের আলো তার মুখের উপর এসে পড়েছিল, মনে হচ্ছিল যেন কোনো নিপুণ শিল্পী পরম যত্নে এই মুখটা তৈরি করেছে। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি এখানেই থেমে যেত, আমি সারা জীবন এভাবেই তার পাশে বসে থাকতে পারতাম। শান্তিনিকেতন থেকে ফেরার পর আমাদের সম্পর্কটা যেন আরও এক ধাপ এগিয়ে গেল। সেই একটা দিন, কোপাই নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা, খোয়াইয়ের লাল মাটির পথে একসাথে হাঁটা আর ট্রেনের জানালার কাছে মাথা রেখে তার ঘুমিয়ে পড়া, এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের মধ্যে এক অদৃশ্য কিন্তু শক্তিশালী বন্ধন তৈরি করে দিল। আমার 19 বছরের পৃথিবীতে দিয়া দিদি শুধু একজন ভাড়াটিয়া বা বন্ধু ছিল না, সে হয়ে উঠেছিল আমার আশ্রয়, আমার নির্ভরতা। তার চোখের দিকে তাকালে আমি যেন এক নতুন জগৎ দেখতে